জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে, ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ৭১ থেকে ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই প্রতিটি সদস্যের দায়িত্ব। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর, বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। গণভোট বাতিল হলে ৭০% মানুষের রায় ফেলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় দেশের পরিবর্তনে সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াকআউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। গুরুত্বপূর্ণ ৩টি অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আইনগুলো আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। এ সময় আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব নেই। জুলাই স্মৃতি জাদুঘর, সেটা রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাস করার জন্য সবাই এগ্রিড হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যখন বিলটা আনে অ্যাজ ইট ইজ আকারেই আছে। কিন্তু কোন বেসরকারি সদস্য যখন কোন সংশোধনী আনে এবং সেটা যদি রিজনেবল মনে হয় সংসদের কাছে বা সরকারি দলের কাছে, মেজরিটি পার্টির কাছে, তখন সেটা সংসদের বিবেচনায় নেওয়া যায়। গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি, আইসিটি বললো যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরো হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরো বেশি যাচাই বাছাই প্রয়োজন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৯৫% শিশুকে হামের টিকার আওতায় আনতে চায় সরকার। টিকায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে হামের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এই মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। এদিন রাজধানীর করাইল বস্তির এরশাদ মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। হামের প্রাদুর্ভাব রোধ করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, ২০ তারিখ থেকে দেশের বাকি সব জেলা উপজেলায় শুরু হবে টিকাদান কর্মসূচি। এদিন ময়মনসিংহ ও বরিশাল সহ ৪ সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যার একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা।
এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। রোববার ফিলিপনগরে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশনাও দেন। এর আগে ধর্মীয় অনুভূতিতে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হামলায় কথিত পীর শামীম জাহাঙ্গীর নিহত হন। হামলার সময় তার দরবার শরীফে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। 2 দফা হামলায় নারীসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায় একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ সহিংসতার সূত্রপাত। এদিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করবে পরিবার। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে কুমিল্লা সিটি কর্পোরেশন। কুমিল্লা নগরীর জিলা স্কুল কান্দিরপাড় সড়ক থেকে অভিযানটি শুরু হবার কথা রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলম। মাসুদ, অভিযান কখন শুরু হবার কথা, শুরু হয়েছে কিনা সেখানকার বিস্তারিত জানাবেন। জি সাজিদ, এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। মূলত কুমিল্লা নগরীর সড়কগুলোর যে সড়ক এবং ফুটপাত দখল করে যারা বহুদিন যাবৎ ব্যবসা করছেন, একই সঙ্গে ভাসমান ব্যবসায়ীরা বসে যানজট তৈরি করছেন, মানুষের ভোগান্তি তৈরি করছেন, সে সকল ব্যবসায়ী এবং যারা দখলকারী ব্যবসায়ী রয়েছেন এবং ব্যক্তি রয়েছেন তাদেরকে উচ্ছেদ করতে আজকে অভিযান পরিচালনা করছেন কুমিল্লা নগরীর নিউ মার্কেট এলাকায় রয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের যে অভিযান তারা কর্তৃপক্ষ। এখানে যারা রয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, একই সঙ্গে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযানে তাদেরকে সহযোগিতা করছেন। মূলত হচ্ছে যে কুমিল্লা নগরী একটি যানজট প্রবণ নগরী। এই নগরীতে মানুষ চলাচল করতে গিয়ে নানান ধরনের দুর্ভোগে পড়তে হয়, বিশেষ করে যানজট থেকে শুরু করে একই সঙ্গে হচ্ছে যে নানান জায়গায় ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন ব্যবসায়ীরা, বিশেষ একই সঙ্গে হচ্ছে যে সড়কের পাশে যে সকল দোকানি রয়েছেন তারা বিভিন্ন পণ্য সাজিয়ে রাখেন সব ফুটপাত দখল করে, যার কারণে মানুষ হাঁটা চলায় নানান ধরনের দুর্ভোগে পড়েন। সেই দুর্ভোগ লাঘবের জন্য মূলত হচ্ছে এই উচ্ছেদ অভিযান। গতকালকে মাইকিং করা হয়েছিল, অভিযানের বিষয়ে তাদেরকে জানানো হয়েছিল। গতকালকে মাইকিং করার পর আজকে ওইরকম ফুটপাতের দখল করে ব্যবসায়ীদেরকে দেখা যায়নি। তবে এই যে এক ধরনের চোর পুলিশ খেলার মতো অবস্থা। তবে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে মাইকিং করার পরে যে পরিবেশ তৈরি হয়েছে, তবে এর পরবর্তীতে আবার যদি ফুটপাত দখল করে তারা ব্যবসা করেন তাহলে হচ্ছে তাদেরকে উচ্ছেদের পর তাদের মালামাল ডাম্পিং করা হবে, সে মাধ্যমে হচ্ছে যানজট নিরসনে তারা কাজ করবেন। অব্যাহত থাকবে এই ধরনের অভিযান। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলম সরাসরি যুক্ত ছিলেন। মালয়েশিয়ায় স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠাতে ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সরকার। বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়া জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জুলাই আন্দোলনে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালতে এ নিয়ে শুনানি হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর থেকে দৃশ্যপটে ছিলেন না শিরিন শারমিন। গত 7 এপ্রিল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ। পরে পাঠানো হয় কারাগারে। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। নিজ এলাকা রংপুরের পীরগঞ্জ সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
এখন ডিজিটাল মাধ্যমে নকল হচ্ছে। খাতা যথাযথভাবে মূল্যায়ন না করার মাধ্যমে শিক্ষকরাই নকলের সহায়তা করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। নকল শুরু হয়েছে ডিজিটাল, এখন নকলে সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। শিক্ষকরা কি শেখাবেন সেইটাই হচ্ছে আমাদের জন্য আগামীতে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। টিচার যদি ঠিক মতো না পড়ায়, অভিভাবকরা চিন্তা করে প্রাইভেট টিউটরিং দিতে হবে। প্রথমে চিন্তা করে একজন শিক্ষক দিলেই হবে, পরে দেখে না একজনে হয় না, 2 জন শিক্ষক দাও, 3 জন শিক্ষক দাও, তারপর যখন হয় না তখন কোচিং সেন্টারে পাঠাও। পহেলা বৈশাখের প্রভাতে বর্ষবরণের সব আয়োজন সম্পন্ন করেছে ছায়ানট। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির ধারায় শঙ্কাহীনভাবে গান করবে সংগঠনটি। নতুন বছরের ভোর 6:15 নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণী ছন্দের সূচনা। সকালে স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি থাকছে লোক জনজীবনের সুর। বিশেষ সংযোজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান গাঁথা হয়েছে 8টি সম্মেলক ও 14টি একক গান এবং 2টি পাঠ দিয়ে। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু উৎসব। বর্ণিল সাজসজ্জা, নাচ, গান আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ঘিরে উৎসবে মেতেছেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। উৎসবে যোগ দিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার প্রত্যয় জানান তারা। সকাল 9টায় রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হয় রমনা পার্কে। এতে অংশ নেয় পাহাড়ি সম্প্রদায় সহ ঢাকার নানা প্রান্ত থেকে আসা মানুষ। রমনার ঝিলে নানা ধরনের ফুল ভাসিয়ে উৎসবে মাতেন তারা। এ সময় আয়োজকরা বলেন, বিজু শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। 92 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলের। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার ছেলে আনন্দ ভোসলে জানান, কার্ডিয়াক অ্যারেস্টের পর শনিবার হাসপাতালে ভর্তি হন আশা ভোসলে। সোমবার স্থানীয় সময় বেলা 11টায় শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল 4টায় শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া হবে। আশা ভোসলের মৃত্যুতে শোকাচ্ছন্ন ভারত। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1943 সালে মারাঠি চলচ্চিত্র মাঝা বলেতে প্রথম কণ্ঠ দেন আশা ভোসলে। এরপর 1948 সালে সাওয়ান আয়া গানটি গেয়ে বলিউডে যাত্রা শুরু তার। কয়েক দশকে 12,000-এর বেশি গান উপহার দিয়েছে উপমহাদেশের এই শিল্পী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।